আমি অমিত, আমি একজন এক্সকারশনিস্ট। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমার এই চ্যানেল ভ্রমণে অমিতে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভ্রমণে অমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে। এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দির কবে তৈরি হয়েছিল, এই মন্দিরের সঙ্গে রামকৃষ্ণের সম্পর্ক কতটা জোরালো ছিল এবং রামকৃষ্ণ কেন শেষ বয়সে এই মন্দির ছেড়ে চলে যেতে বাধ্য হন সে সম্পর্কে আলোকপাত করব এই ভিডিওতে। এবং অবশ্যই কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে পুজো দেবেন, সমস্তটা বিস্তারিত জানাবো। তাই পুরো ভিডিওটা দেখুন, কারণ স্কিপ করলে মিস করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ঠিক পেছনে। আমার ডান দিক লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই যে স্কাইওয়াক, আর এই স্কাইওয়াক দিয়ে পৌঁছে যাওয়া যায় একদম মন্দিরের সামনে। এই মুহূর্তে দক্ষিণেশ্বরে পৌঁছানোর অনেকগুলো অপশান রয়েছে। সরাসরি বাস রয়েছে দক্ষিণেশ্বরে আসার, এছাড়া শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে পারেন। আর এই মুহূর্তে সবচেয়ে পপুলার হচ্ছে মেট্রো, যেটা কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে এসে পৌঁছে যাচ্ছে দক্ষিণেশ্বর, এবং এই মেট্রো ধরে আপনি হাওড়া থেকেও পৌঁছতে পারেন দক্ষিণেশ্বরে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের গেট নাম্বার 12-এ। এই গেট দিয়েই আমি এখন দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। এসকেলেটরের ব্যবস্থা রয়েছে, খুব সহজেই এই স্কাইওয়াকে পৌঁছে যাওয়া যায় এবং বয়স্ক মানুষদের জন্য এই স্কাইওয়াকে আসা একদমই খুব সহজ। এই স্কাইওয়াক দিয়ে যখন আমি হাঁটছি তখন আমি লক্ষ্য করছি এই স্কাইওয়াকের উপরে প্রচুর কিন্তু দোকান রয়েছে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এরকম প্রচুর দোকান রয়েছে, যে দোকানগুলো থেকে আপনারা পুজোর সামগ্রী বা ডালা যাই বলুন সেটা কিনতে পারবেন। অর্থাৎ স্কাইওয়াকে হাঁটতে হাঁটতেই আপনারা পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারেন, সে ব্যবস্থা কিন্তু এই স্কাইওয়াকের ওপরেই রয়েছে। স্কাইওয়াকে উঠতে যেমন এসকেলেটর ছিল, তেমনই স্কাইওয়াক থেকে নেমে একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে পৌঁছচ্ছেন, সেটাও কিন্তু এসকেলেটর রয়েছে। আমি এখন পৌঁছে গেছি একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের মূল গেট বা তোরণের সামনে। আপনারা আমার ডান হাত লক্ষ্য করলে দেখতে পাবেন দক্ষিণেশ্বর মন্দিরের মূল তোরণ। সিংহদুয়ার পেরোলেই আপনার চোখে পড়বে এই রাস্তা, আর এই রাস্তার সোজা রাস্তা হচ্ছে মন্দির, আর বাঁ দিকে যেই ঘুরে যাচ্ছি এই হচ্ছে পার্কিং জোন। এখানে আপনি যদি ব্যক্তিগত গাড়ি আনেন বা গাড়ি আনেন তাহলে এই পার্কিং জোনে গাড়ি রাখতে পারছেন। পার্কিং জোন থেকে বেরিয়ে সোজা যাচ্ছেন, আর বাঁ দিকে হচ্ছে গিয়ে মূল মন্দিরে প্রবেশ করার রাস্তা।
দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে অর্থাৎ মন্দির কম্পাউন্ডের ভেতরে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আমার বাঁ হাত লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে এই যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পিছনে দেখুন, এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কেউ যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন সেখানে গাড়ি রাখতে পারেন। এটা মন্দির কম্পাউন্ডের ভেতরে, অর্থাৎ মেন গেট দিয়ে ঢোকা বা তোরণ দিয়ে ঢোকার পর বাঁ দিকে টার্ন নিলেই এই পার্কিং আপনারা দেখতে পাবেন। আর এই পার্কিংয়ের ভেতরেই রয়েছে শৌচালয় বা টয়লেট। আমার বাঁ হাতটা লক্ষ্য করলে দেখতে পাবেন একটা হলুদ রঙের বোর্ড, লাল দিয়ে লেখা রয়েছে শৌচালয় বা টয়লেট। পশ্চিমবঙ্গের বহু আলোচিত এবং কালীঘাটের মা দক্ষিণা কালীর সাথে একই সঙ্গে উচ্চারিত হয় দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের নাম। এই মন্দিরের সাথে আরও একজন মনীষীর নাম জড়িয়ে আছে, তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। 1847 খ্রিস্টাব্দে রানী রাসমণি বেনারস যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জনশ্রুতি আছে ঠিক সেই সময় মা ভবতারিণীর স্বপ্নাদেশে বেনারস যাত্রা স্থগিত রেখে দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণের পরিকল্পনা শুরু করেন রানী রাসমণি। মন্দির স্থাপনের জন্য জন হেস্টি নামের জনৈক ইংরেজ ব্যক্তির কাছ থেকে 20 একর জমি কিনে 1855 সালে মন্দির প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ করেন। বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন মন্দিরটি দক্ষিণমুখী। মন্দিরে মোট 3টি তল আছে। 100 ফুট উচ্চতা ও 46 বর্গফুট প্রসারিত এই মন্দিরের গর্ভগৃহে সহস্রদল পদ্মের ওপর মা ভবতারিণী শিবের বক্ষের ওপর অবস্থান করছেন। এছাড়া মন্দির চত্বরে রয়েছে পূর্বমুখী দ্বাদশ শিব মন্দির, দক্ষিণে নাট মন্দির ও উত্তর পূর্বে রূপোর সিংহাসনে অবস্থান করছেন রাধা কৃষ্ণ। আমি এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের গঙ্গার ঘাটে। পুণ্যার্থী যারা আসেন এই গঙ্গার ঘাটে স্নান করে শুদ্ধ হয়ে তারপরে তারা মন্দিরে যান। বর্তমানে দক্ষিণেশ্বরের মন্দিরের যে সাজসজ্জা দেখছি, অনেক আগে আসার একটা স্মৃতির সঙ্গে তার কিন্তু কোনো মিল নেই। একদম অন্যরকম এবং বেশ সুন্দর, গোছানো গাছানো। পবিত্রতা যে এখানে রক্ষা করা হয় সেটা এখানে ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং পবিত্র। এর মধ্যে সত্যি একটা ধর্মীয় স্থানের যে ফ্লেভার বা পরিবেশ সেটা রয়েছে। স্কাইওয়াকে অনেকগুলো দোকান আপনাদের আমি দেখিয়েছি যেখান থেকে ডালা কেনা যায়। এছাড়াও মন্দির চত্বরের ভেতরে অর্থাৎ কম্পাউন্ডের ভেতরে, টেম্পল কম্পাউন্ডের ভেতরে ডালা আর্কেড বানানো রয়েছে, অর্থাৎ সংগঠিত ডালা বাজার। সেখান থেকেও আপনারা অনায়াসে আপনাদের পুজো সামগ্রী কিনতে পারেন। স্টল নম্বর 38, আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন চন্দনদা। চন্দনদা এই ডালা আর্কেডের মধ্যে একজন বিক্রেতা, তিনি পুজো সামগ্রী বিক্রি করে। চন্দনদা, এখানে ডালার কি দাম আছে? ডালা আপনি এখানে 51 টাকাও নিতে পারেন, 160 টাকা নিতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। এখানে কোনো চাপ নেই, ডালা কোনো ফিক্সড নেই। আচ্ছা, ঠিক আছে, সে 500 টাকাও নিতে পারেন, 1000 টাকাও নিতে পারেন। চন্দনদা যেটা বললেন সেটা হচ্ছে 51 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত ডালা এখানে রয়েছে। আর এইখান থেকেই চন্দনদার দোকান থেকেই কি আমরা পান্ডা পেতে পারি? না, এখানে কোনো পান্ডা সিস্টেম নেই। এখানে পান্ডা সিস্টেম নেই। আপনি এখানে পুজো নিয়ে যাবেন, ভেতরে ঠাকুরমশাই থাকে। আচ্ছা, ওরাই আপনাকে পুজো করে বস্তাতে হাতে ফেরত দেবে। আচ্ছা, তাহলে এখান থেকে আপনারা পুজোর যে ডালা সেটা নিচ্ছেন এবং সরাসরি মন্দিরে যাচ্ছেন, মন্দিরে গিয়ে নিজেই পুজো দিচ্ছেন, কারণ এখানে কোনো রকম পান্ডার ব্যবস্থা নেই।
এই আমার বাঁ হাতে দেখছেন, এটা হচ্ছে ব্যাগ এবং জুতো জমা দেওয়ার কাউন্টার। ব্যাগ এবং মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করা যায় না, সেই জন্য এই যে কাউন্টার বানানো রয়েছে এখানে জমা দিয়ে যেতে হয়, এবং অবশ্যই তার পাশেই রয়েছে জুতোর কাউন্টার। এইখানে জুতো জমা দিতে হয়, একদম লাস্ট কাউন্টার। এই 1, 2, 3 এই কাউন্টারগুলোতে আপনারা জুতো, মোবাইল এবং আপনাদের সঙ্গে যে ব্যাগ আনেন এবং জলের বোতল সমস্তটাই জমা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। আপনারা ব্যাগ, মোবাইল এবং জুতো সমস্তটাই জমা দিলেন। জমা দেওয়ার পর এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সিকিউরিটি জোন। এই রাস্তা দিয়ে গিয়ে সিকিউরিটি জোন পেরিয়ে, অর্থাৎ সিকিউরিটি চেক পেরিয়ে তারপর আপনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে সিকিউরিটি জোন। এই যে রেলিং বা ব্যারিকেড করা আছে, সামনেই দেখতে পাচ্ছেন লেডিস এবং জেন্টস সিকিউরিটি চেকের পয়েন্ট রয়েছে। এখান থেকে সিকিউরিটি চেক কমপ্লিট করে তারপরে ঢুকবেন মন্দিরে। মন্দিরে ঢোকার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, মন্দির চূড়া, আর এই হচ্ছে গিয়ে গেট। এই ছোট গেটটা দিয়ে ঢুকে যাচ্ছে মন্দিরের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন আঙুলের সরাসরি একদম সোজা মন্দিরের ভেতরে ঢোকা যাচ্ছে। আর ঠিক তার পাশের যে গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে এক্সিট গেট, অর্থাৎ বেরিয়ে আসার গেট। (1870) খ্রিস্টাব্দের মধ্যভাগ থেকে রামকৃষ্ণ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কলকাতার এলিট সম্প্রদায়ের মানুষের কাছে তীব্র আকর্ষণের কারণ হয়ে উঠলেন। এই সময় অনেকেই প্রভাবিত হয়ে রামকৃষ্ণের সান্নিধ্যে এলেন এবং তার ভাবধারার বাহক হয়ে উঠলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, কেশবচন্দ্র সেন, রানী রাসমণি, মথুরমোহন বিশ্বাস, অঘর ভাদুড়ী, মহেন্দ্রনাথ গুপ্ত, শিবনাথ শাস্ত্রী এবং আরও অনেক কৃতি বাঙালি। আর এদের সকলের অগ্রভাগে ছিলেন স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের ঈশ্বর কোটিশ সন্তানের দল। এই যে দূরে বাড়িটি দেখছেন, এটা হচ্ছে নহবতখানা। এই নহবতখানায় মা শারদা থাকতেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন, আর জয়রামবাটিতে কারা যেন রটিয়ে দিয়েছে শারদার বর বদ্ধ উন্মাদ আস্ত পাগল। স্বামীর সম্পর্কে এমন কথা তাকে বিষাদগ্রস্ত আনমনা করে তুলল। 4 বছর পর মা শারদা স্বয়ং রামকৃষ্ণের ইচ্ছায় যখন দক্ষিণেশ্বরে এলেন, 1872 সালের 23শে মার্চ মা শারদা দক্ষিণেশ্বরের পাগল ঠাকুরের আসল রূপ দেখতে পেলেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুঠিবাড়ির ভেতরে, অর্থাৎ যে বাড়িতে বা যে গৃহে স্বয়ং রামকৃষ্ণ থাকতেন। আর এই কুঠিবাড়ির ভিতরে রামকৃষ্ণের ব্যবহার করা এমন অনেক কিছু সামগ্রী রয়েছে সংরক্ষণ করা, সেগুলো আপনারা এই কুঠিবাড়িতে এসে অবশ্যই দেখবেন। আপনারা অনেকেই জানেন রানী রাসমণির প্রতিষ্ঠিত এই মন্দিরে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ। এই দক্ষিণেশ্বর মন্দির যখন তৈরি হচ্ছে, অর্থাৎ রানী রাসমণি যখন এই মন্দির তৈরি করছেন, সেই সময় থেকে উপস্থিত রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণের দাদা শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। প্রথমে এই মন্দিরের পুরোহিত বা দায়িত্ব যার ওপর ছিল, তিনি ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে আসেন এবং পুরোহিতের
দায়িত্ব গ্রহণ করেন। যদিও তিনি শুধুমাত্র পুরোহিত হিসাবে আর থাকেন না, এই দক্ষিণেশ্বর তার সাধনার স্থল হয়ে ওঠে। দক্ষিণেশ্বরের মন্দিরের সঙ্গে রামকৃষ্ণ তো ওতপ্রোতভাবে জড়িত। কোনোভাবেই রামকৃষ্ণকে আলাদা করে দক্ষিণেশ্বরকে দেখানো যায় না এবং দক্ষিণেশ্বরকে আলাদা করে রামকৃষ্ণকে দেখানো যায় না। এই রামকৃষ্ণের সঙ্গে মা ভবতারিণীর যে নৈকট্য, যে নিবিড় সম্পর্ক ছিল, সেটা বোধহয় ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসের প্রথম কোনো এরকম যুগল, অর্থাৎ মানুষ এবং দেবতা বা দেবী একাকার হয়ে গেলেন একে অপরের সঙ্গে। রামকৃষ্ণ মা ভবতারিণীকে শুধুমাত্র একজন দেবী হিসাবে দেখতেন না, তাকে কন্যা হিসাবে দেখতেন, তাকে মা হিসাবে দেখতেন, তাকে একজন সাধারণ নারী হিসাবে দেখতেন। তাই তাকে শুধুমাত্র পুজো করতেন না, অর্ঘ্য দিতেন না, তাকে বকতেনও, তাকে খাওয়াতেনও। একজন বাবা মেয়ের প্রতি বা সন্তানের প্রতি যে দায়িত্ব পালন করতেন, রামকৃষ্ণ ঠিক সেভাবে দায়িত্ব পালন করতেন মা ভবতারিণীর প্রতি। পঞ্চবটির আসনে দীর্ঘ 12 বছর সাধনায় মগ্ন ছিলেন রামকৃষ্ণ। রামকৃষ্ণের গুরু তোতাপুরীর আধ্যাত্মিক আশ্রয়ে বেদান্তিক রীতি অনুসারে সন্ন্যাস গ্রহণ করেন রামকৃষ্ণ। যদিও জনশ্রুতি আছে তার প্রথম আধ্যাত্মিক অনুপ্রেরণা ছিলেন ভৈরবী ব্রাহ্মণী, যিনি তন্ত্র সাধনায় সিদ্ধ ছিলেন। আমরা অনেকেই জানি রামকৃষ্ণের গুরুদেবের নাম তোতাপুরী। তোতাপুরী যখন এলেন এবং রামকৃষ্ণ তার কাছে যখন তার শিষ্য হলেন, অর্থাৎ তোতাপুরীকে গুরু মেনে নিলেন, তার কাছ থেকে দীক্ষা নিলেন, সে ঘটনার পর তোতাপুরী খুব অবাক হয়েছিলেন। তোতাপুরী দক্ষিণেশ্বরে থাকাকালীনই তোতাপুরীর জীবনের 30 বছরের যে অধ্যায়, অর্থাৎ সাধনার যে অধ্যায়, তিনি রামকৃষ্ণকে মাত্র 3 দিনে সমস্তটা পরিক্রমা করতে দেখেছিলেন। এবং তোতাপুরী তখনই মেনে নিয়েছিলেন বা বুঝতে পেরেছিলেন যে রামকৃষ্ণ কিন্তু খুব সাধারণ কোনো মানুষ নয়, বরং অবতার। রামকৃষ্ণের সমস্ত ধর্মের প্রতি তার আগ্রহ ছিল এবং সেই আগ্রহ তাকে যে জায়গায়, অর্থাৎ সমস্ত ধর্মকে তিনি বিচার করার পর যে জায়গায় পৌঁছেছিলেন, যে সিদ্ধান্তে পৌঁছেছিলেন, সেটা হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। যেখান থেকে যুগান্তকারী উক্তি বা দর্শন তিনি প্রকাশ করছেন, যত মত তত পথ। অর্থাৎ এই যত মত ও তত পথের যে দর্শন বা প্রকাশ তিনি করছেন তখনই যখন সমস্ত ধর্ম এবং সমস্ত ধর্মের যে রাস্তা বা সমস্ত ধর্মের যে দর্শন এবং সমস্ত ধর্মের যে কার্যকলাপ বা সমস্ত ধর্ম পালনের যে উদ্দেশ্য, সেই সমস্ত উদ্দেশ্য গিয়ে কোথাও এক জায়গায় মিলিত হয়। তাই তিনি বারবার কথা বলে গেছেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, যে পথেই যাও না কেন তোমাকে গিয়ে মিলতে হবে সেই একের কাছে, যে এক কিন্তু অভিন্ন। সে হিন্দু নয়, সে মুসলিম নয়, সে খ্রিস্টান নয়, সে বৌদ্ধ নয়, সে জৈন নয়, সে কোনো একটি ধর্মের কাছে বাধা না। তিনি ঈশ্বর, তিনি অনন্ত, তিনি এক, তিনি অদ্বিতীয়। আমার বাঁ হাত লক্ষ্য করলে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বরের ফুড প্লাজা। অর্থাৎ আপনি এখানে মন্দিরে পুজো দেওয়ার পর যদি চান যে এখানে কিছু খাবার খাবেন, খেয়ে তারপরে ফিরবেন, তাহলে এই ফুড প্লাজায় এসে বা ভোজনালয়ে এসে আপনি আপনার খাবার খেতেই পারেন। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। 100 টাকার বিনিময়ে ভোগের কুপন আপনাকে সংগ্রহ করতে হবে 10টার আগে, আর 1টার সময় এই ভোগ প্রসাদ দেওয়া হয়। এছাড়া টেম্পল কম্পাউন্ডের বাইরে রয়েছে প্রচুর রেসিডেন্সিয়াল হোটেল এবং রেস্টুরেন্ট। আমাদের এখন দেখাচ্ছি শ্রীগুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভেতর। এখানে খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন, প্রচুর লোক বসে রয়েছেন খাবেন বলে, আর এখানেও সব রকমই খাবার পাওয়া যায়।
সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত। ধোসা এখানে কি কি খাবার পাওয়া যায়? কচুরি হবে, হিঙের কচুরি হবে গরম, ছোলা বাটোরা হবে, ধোসা হবে, দই বড়া হবে। আর দুপুরে কি ভাত পাওয়া যায়? দুপুরে ভাত আছে, নিরামিষ আছে, আমিষ আছে। রেট কীরকম? নিরামিষ ভাত হচ্ছে 100 টাকা, ভাত ডাল সবজি পনির চাটনি পাঁপড়। আচ্ছা আমিষে তোমার হচ্ছে মাছ আছে, চিকেন আছে, যে যেমন মাছ তার তেমন দাম আছে। আচ্ছা। চিকেনের আলাদা দাম আছে। আচ্ছা। আর তোমাদের হোটেল কখন থেকে কখন খোলা থাকে? সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। স্কাই ওয়াকের নিচে টিএন বিশ্বাস রোডে রয়েছে প্রচুর রেসিডেন্সিয়াল হোটেল। এই হোটেলগুলির সম্বন্ধে বিস্তারিত ধারণা আমি দিচ্ছি না, শুধু ইনফরমেশন দিচ্ছি, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের দক্ষিণেশ্বরের মন্দির লাগোয়া অনেকগুলো গেস্ট হাউস আমি দেখালাম, আর এখন আমি এই মুহূর্তে পি রাজ অ্যান্ড রাজ গেস্ট হাউসের একজন প্রতিনিধির সঙ্গে কথা বলে জেনে নেব যে এই গেস্ট হাউসগুলো কীরকম চার্জেস লাগে যদি আপনি এখানে থাকেন। 3-4 ঘন্টার জন্য থাকলে 800 টাকা। আচ্ছা, এরপরে যদি বেশিক্ষণ থাকেন তাহলে 1000-1200 টাকা। ডকুমেন্টস কি কি লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড। তো আপনারা জেনে নিলেন যে এখানে চার্জেস কীরকম লাগে। এখানে 2-4 ঘন্টাতেও ঘর দেওয়া হয়, তার চার্জেস 800 টাকা। এখানে উনি যে চার্জেসটা বললেন সেটা অবস্থা এবং পরিস্থিতি বুঝে অনেক সময় কম বেশি হয়। রামকৃষ্ণ এই দক্ষিণেশ্বরে তার জীবনের শেষ কয়েকটা মাস কিন্তু ছিলেন না। কর্কট রোগ হয়েছিল, অর্থাৎ ক্যান্সার। তিনি ক্যান্সারের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। তার শরীর তখন জড়া জীর্ণ, শুধুমাত্র হাড় এবং চামড়া ছাড়া আর কিছুই নেই বলা যায়। সেই অবস্থায় ডাক্তারের পরামর্শে তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার কথা হয়। তার জন্য প্রথমে শ্যামপুকুরে একটি বাড়ি ঠিক করা হয়। সেই বাড়িতে গিয়ে তিনি পা রেখেই সেখানে থাকতে চাননি, চলে গেছিলেন বলরাম বোসের বাড়িতে। বলরাম বোস, যিনি আটপুরের একটি বর্ধিষ্ণু পরিবারের সন্তান। পরবর্তীকালে আমরা বাগবাজারে বলরাম বোসের মন্দির বা বলরাম মন্দির হিসাবে যেটা পরিচিত হয়েছে, সেই বলরাম বোসের বাড়িতে রামকৃষ্ণ গিয়ে ওঠেন। মাত্র কয়েকদিন সেখানে বসবাস করার পরে তাকে নিয়ে যাওয়া হয় কাশীপুরে একটি ভাড়া বাড়িতে। জীবনের শেষ মুহূর্ত তিনি কাশীপুরের ওই বাড়িতেই কাটান, বর্তমানে যেটা কাশীপুর উদ্যানবাটি হিসাবে আমরা সকলে চিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটা পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর একটি বিশেষ আবেদন, আমার চ্যানেলে অর্থাৎ ভ্রমণামিতে যারা প্রথমবার এলেন, প্রথমবার ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতে সাথে থাকুন, পাশে থাকুন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন। টাটা।